কথাটা শুনে মৌ কয়েক সেকেন্ড নিস্তব্ধ, তারপর হঠাৎ হেসে ফেলল। তুমি কি জেলাস? আব্রাহাম চুপ। মৌ আরো কাছে এসে বলল। ও আমার মামাতো ভাই। এখন বলো তো সমস্যা কি? আব্রাহামের বুকের ভেতর জমে থাকা মেঘ যেন একটু সরে গেল, কিন্তু ঠিক তখনই মৌ আরেকটা প্রশ্ন ছুড়ে দিল। আচ্ছা, তুমি কি আমার পছন্দ করো? প্রশ্নটা শুনে সময় যেন থেমে গেল। রাস্তার শব্দ দূরে মিলিয়ে গেল। আব্রাহাম কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল। যদি বলি করি, তাহলে কি মেনে নেবে? মৌ মুখ ঘুরিয়ে মুচকি হাসল। তার চোখের কোণে তখন লুকিয়ে আছে অন্য এক পরিকল্পনা। পুরো ভার্সিটির সামনে বলতে পারবে? কথাটা শুনেই আব্রাহাম থমকে গেল। তার গলা শুকিয়ে এলো, হৃদয় স্পন্দন বেড়ে গেল। মৌ ঠোঁট বাঁকিয়ে বলল। কি হলো, হাওয়া বের হয়ে গেল? তোমার সাহস নেই আমাকে সবার সামনে ভালোবাসার কথা বলার? এই কথাটাই যেন আব্রাহামের আত্মসম্মানে আঘাত করল। সে গভীর শ্বাস নিয়ে বলল। ঠিক আছে, আগামীকাল সকাল 10টায় ভার্সিটির সবার সামনে আমি আমার ভালোবাসার কথা বলবো। মৌ তার চোখের দিকে তাকিয়ে বলল। আমিও সবার সামনে আমার মনের জমে থাকা সব কথা বলবো। দুজন দুদিকে হাঁটা শুরু করলো, কিন্তু তারা কেউই জানতো না আগামীকাল তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন হতে যাচ্ছে। একজন ভাবছে সে ভালোবাসা পাবে, আরেকজন ভাবছে সে প্রতিশোধ নেবে। রাতের আকাশে তখন চাঁদ উঠেছে, কিন্তু সেই চাঁদের আলোও জানে না আগামীকাল বিশ্ববিদ্যালয়ের মাঠে ফুটবে ভালোবাসার ফুল, নাকি ভেঙে যাবে একটি হৃদয়ের সমস্ত স্বপ্ন। রাতটা আব্রাহামের জীবনের সবচেয়ে দীর্ঘ রাতগুলোর একটি হয়ে রইল। বিছানায় শুয়েছিল সে, কিন্তু ঘুম তার চোখের কাছেও আসেনি। জানালার ওপাশে রাত বরাবর গভীর হয়েছে। আকাশের চাঁদ পশ্চিমে হেলে পড়েছে। দূরের মসজিদ থেকে তাহাজুদের আজানও ভেসে এসেছে। তবুও তার চোখের পাতা এক হয়নি। কারণ মানুষের জীবনে কিছু রাত থাকে, যেগুলো ঘুমের জন্য নয়, সেগুলো স্বপ্নের জন্য, অপেক্ষার জন্য, হৃদয়ের গোপন কাঁপুনির জন্য। আর আজকের রাতটা ছিল ঠিক তেমনই। জীবনে কখনো কোনো মেয়ের দিকে দ্বিতীয়বার তাকায়নি আব্রাহাম। প্রথম বিশ্ববিদ্যালয়ে তার রাগ ছিল কিংবদন্তির মতো। দ্বিতীয় বিশ্ববিদ্যালয়ে সবাই তাকে ভয় পেত। তৃতীয়টায় কেউ তার কাছে আসার সাহস করতো না। চতুর্থটায় সে নিজেই সবার থেকে দূরে থাকতো। কিন্তু এই প্রথম, একটি মেয়ের হাসি, অভিমান, রাগ, চোখের ভাষা সবকিছুই তার হৃদয়ের ভেতরে জায়গা করে নিয়েছে। আর সেই মেয়েটির নাম মেহরুন্নেসা মৌ। সকাল হওয়ার আগেই আব্রাহাম উঠে বসেছিল। ঘড়িতে তখন 8টা। তার চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। তবুও আজ তার বুকের ভেতর অদ্ভুত এক উত্তেজনা কাজ করছে। সে দ্রুত ফোন হাতে নিল। প্রথমে আসিফকে, তারপর রিদিকে। দুজনকেই জরুরি ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ে আসতে বলল। সকাল 9টার মধ্যেই তারা উপস্থিত। আসিফ দূর থেকেই আব্রাহামের চেহারার দিকে তাকিয়ে ভুরু কুঁচকে ফেলল। কি হয়েছে রে? তোকে দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমাসনি। হৃদিও উদ্বিগ্ন চোখে তাকালো। হ্যাঁ এলাম ভাই, চেহারা দেখে মনে হচ্ছে বড় কিছু হয়েছে। সব ঠিক আছে তো? আব্রাহাম কিছুক্ষণ চুপ করে রইল, তারপর ধীরে ধীরে হাসল। সেই হাসিতে ছিল লজ্জা, আনন্দ আর অদ্ভুত এক সরলতা। আজ আমি যাকে পছন্দ করি তাকে প্রপোজ করব। কথাটা শুনেই আসিফ আর হৃদি দুজনেই অবাক হয়ে গেল। তারপর তাদের চোখে আনন্দের ঝিলিক ফুটে উঠল। আসিফ সঙ্গে সঙ্গে বলল। ও, অবশেষে আমাদের পাষাণ হৃদয়ের বন্ধু প্রেমে পড়েছে। কে সেই ভাগ্যবতী? আব্রাহাম মাথা নিচু করে মৃদু হেসে বলল। মৌ। শব্দটা উচ্চারণ হওয়ার সঙ্গে সঙ্গেই যেন চারপাশের বাতাস থমকে গেল। আসিফের মুখের হাসি মিলিয়ে গেল, হৃদির চোখ বড় হয়ে উঠল। দুজনেই কয়েক সেকেন্ড নির্বাক। তারপর হৃদি প্রায় চিৎকার করে উঠল। না এলহাম ভাই, আপনি ভুল করছেন। তার কণ্ঠে আতঙ্ক স্পষ্ট। আমি অনেকদিন ধরেই সন্দেহ করছি মৌ আপনাকে ফাঁদে ফেলছে। এখন আমি প্রায় নিশ্চিত। আসিফও গম্ভীর হয়ে গেল। হ্যাঁ, রিদি ঠিক বলেছে। ময়ের মতো মেয়ে হঠাৎ করে এত পরিবর্তন হয়ে যাবে, এটা বিশ্বাস করা সঠিক সরি রিপিট এটা বিশ্বাস করা কঠিন। আমার মনে হয় ওর কোনো পরিকল্পনা আছে। কথাগুলো যেন ধারালো ছুরির মতো গিয়ে বিঁধল আব্রাহামের বুকে। এক মুহূর্তে তার সমস্ত আনন্দ ম্লান হয়ে গেল। মনে হলো কেউ যেন তার গলা চেপে ধরেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। হৃদয়ের ভেতরে অদ্ভুত এক যন্ত্রণা।
যে স্বপ্নটা সারা রাত তাকে জাগিয়ে রেখেছিল, সেই স্বপ্নই কি ফাটল ধরেছে? হৃদি ধীরে ধীরে বলল, এলাম ভাই, আমার মনে হচ্ছে ও আপনাকে অপমান করার নতুন করে পরিকল্পনা করেছে। আব্রাহাম মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার ভেতরে তখন দুটো যুদ্ধ চলছে। একদিকে হৃদয়, অন্যদিকে বাস্তবতা। একদিকে ভালোবাসা, অন্যদিকে সন্দেহ। কিছুক্ষণ পর সে কষ্ট করে বলল, তোর একটু আমাকে একা থাকতে দিবি প্লিজ? আসিফ আর হৃদি একে অপরের দিকে তাকালো। তারা বুঝতে পারলো এই মুহূর্তে কোনো যুক্তিই তার কানে পৌঁছাবে না। চলে যাওয়ার আগে হৃদি একবার পেছনে ফিরে তাকালো। তার চোখে ছিল উদ্বেগ। এলাম ভাই, আপনি যাই করেন, আজ মৌকে প্রপোজ করবেন না। কথাটা বলে সে চলে গেল। তারা চলে যাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের মাঠের এক কোণে একা দাঁড়িয়ে রইল আব্রাহাম। চারপাশে মানুষের ভিড় বাড়ছে, কিন্তু তার মনে হচ্ছে সে একা, একেবারে একা। তার জীবনে অনেক শত্রু এসেছে, অনেক মানুষ তাকে ঘৃণা করেছে, অনেকেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, কিন্তু এই প্রথম একটি মেয়ের কথা ভেবে তার বুক কাঁপছে। আর সেই মেয়েটিকেই নিয়ে আজ সন্দেহ জন্মেছে। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। সে চোখ বন্ধ করলো। মনে পড়লো ময়ের হাসি, মনে পড়লো সেই বিকেলগুলো, সেই গল্পগুলো, সেই বন্ধুত্ব। সব কিছু কি অভিনয় ছিল? সব। কয়েক মুহূর্ত পর হঠাৎ তার চোয়াল শক্ত হয়ে উঠল। চোখের দৃষ্টি বদলে গেল। না, আমজাদ খানের ছেলে এত সহজে হার মানে না। সে নিজের মনকে শক্ত করে বলল, যদি এটা ভালোবাসা হয় তবে সত্যিটা আজ প্রকাশ পাবে, আর যদি প্রতারণা হয় তবু আমি পারবো না। আজ শেষ পর্যন্ত দেখব। সে গভীর শ্বাস নিল। তারপর ধীরে ধীরে মাথা তুলে দাঁড়ালো। এদিকে বিশ্ববিদ্যালয়ের অন্য প্রান্তে মৌয়া স্বাভাবিক রকমের উৎফুল্ল। তার চোখে মুখে বিজয়ের আগাম উল্লাস। সে মিহি, অনিক আর মুন্নাকে একত্র করে বলল, সবাইকে মাঠে নিয়ে আয়, পুরো ভার্সিটির একজনও যেন বাদ না যায়। অনেক হাসলো। আজ তাহলে মহোৎসব? মুন্না হেসে বলল, আজ বলদের কোরবানি। মিহি খিলখিল করে উঠল। আর কোরবানির পরে আমরা মাংস ভাগ করে নিব। তিনজনের হাসিতে চারপাশ মুখর হয়ে উঠল। কিন্তু ময়ূরের ঠোঁটে ফুটে উঠল এক রহস্যময় হাসি। আজকের দিনের জন্য সে বহুদিন ধরে অপেক্ষা করেছে। তার ধারণা আর কয়েক মিনিট পরেই আব্রাহাম সবার সামনে নিজের হৃদয় খুলে দেবে। আর তারপর সে তাকে এমন এক অপমান উপহার দেবে যা আব্রাহামের সারা জীবন ভুলতে পারবে না। কিন্তু ভাগ্যের অদ্ভুত নিয়ম হলো, মানুষ যখন অন্যের জন্য গর্ত করে, তখন কখনো কখনো সেই গর্তের কিনারায় দাঁড়িয়ে থাকে সে নিজেই। আর আজ বিশ্ববিদ্যালয়ের মাঠে জমতে থাকা হাজারো মানুষের ভিড়ে মাঝখানে কেউ জানে না অপমানিত হবে কে, মহু নাকি আব্রাহাম। বিশ্ববিদ্যালয়ের মাঠ তখন মানুষের কোলাহলে মুখর। চারদিকে শত শত শিক্ষার্থী, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কেউ আবার কৌতূহলী চোখে চারপাশ দেখছে। কিন্তু সেই বিশাল ভিড়ের মাঝেও আব্রাহাম যেন একা, একেবারে একা। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মুখে কোনো অভিব্যক্তি নেই, চোখ দুটো স্থির। বিশ্ববিদ্যালয়ের বাগানের দিকে এগিয়ে গেল সে। সেখান থেকে কয়েকটি লাল গোলাপ তুলে নিল। তারপর নিঃশব্দে হাঁটতে শুরু করলো, সরাসরি মৌয়ের দিকে। দূর থেকে দৃশ্যটা দেখে হৃদি বুক ধক করে উঠল। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে তাড়াতাড়ি আসিফের হাত চেপে ধরে বলল, আসিফ ভাই, দেখছেন ইলহাম ভাই ফুল দিয়ে মৌয়ের দিকে যাচ্ছে। আসিফ তাকিয়ে রইল। কয়েক সেকেন্ড পর গভীর দীর্ঘশ্বাস ফেলল। হ্যাঁ, সে ভুল করেছে, খুব বড় ভুল। হৃদির বুকের ভেতর কেঁপে উঠল। কেন জানি তার খুব খারাপ লাগছিল। মনে হচ্ছিল কিছু একটা ভয়ঙ্কর হতে যাচ্ছে। এদিকে আব্রাহাম এসে দাঁড়ালো মৌয়ের সামনে। চারপাশের সকল দৃষ্টি এখন তাদের দিকে। মৌয়ের ঠোঁটের কোণে বিজয়ী হাসি। সে জানে তার ফাঁদে শিকার ধরা পড়ে দিয়েছে। সে জানে তার ফাঁদে শিকার ধরা দিয়েছে। আব্রাহাম ধীরে ধীরে হাঁটু গেড়ে বসলো। হাতে ধরা গোলাপগুলো এগিয়ে দিল। তার কণ্ঠ কাঁপছিল, কিন্তু কথাগুলো ছিল হৃদয়ের গভীর থেকে উঠে আসা। জীবনে কোনো মেয়েকে দ্বিতীয়বার ফিরে দেখিনি আমি। সবসময় নিজেকে দূরে রেখেছি। ভেবেছিলাম ভালোবাসা আমার জন্য নয়। সে একবার মৌয়ের চোখের দিকে তাকালো, তারপর মৃদু হাসলো। কিন্তু তোমার চোখের দিকে তাকালে মনে হয় আমি কোনো গভীর সমুদ্রে ডুবে যাচ্ছি। তোমার হাসি দেখলাম হৃদস্পন্দন বেড়ে যায়। তোমাকে না দেখলে দিনটা অসম্পূর্ণ লাগে। তার কণ্ঠ আরো ভারী হয়ে উঠল। আমি তোমাকে ভালোবাসি মৌ। তুমি কি? ঠাস। কথাটা শেষ হওয়ার আগেই তীব্র শব্দে একটা
থাপ্পড় এসে পড়ল তার গালে। মুহূর্তের মধ্যে চারপাশে স্তব্ধ হয়ে গেল। আব্রাহামের মুখ এদিকে ঘুরে গেল, আর হাতে ধরা গোলাপগুলো মাটিতে পড়ে গেল। সে কয়েক সেকেন্ড নিশ্চল হয়ে রইল। মনে হলো কেউ যেন তার বুক চিরে হৃদয়টা বের করে মুঠোর মধ্যে চেপে ধরেছে। সে ব্যথায় শরীরে নয়, সে ব্যথা শরীরে নয়, সেটা আত্মায়। মৌ ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি দিল। তার চোখে বিদ্রুপ। নিজেকে আয়নায় দেখেছিস? কথাটা যেন বিষের মতো গিয়ে বিঁধল। চারপাশে কয়েক সেকেন্ড নীরবতা, তারপর হাসি, অট্টহাসি, উপহাস, তাচ্ছিল্য। মিহি প্রথমে হেসে উঠল। হাই আল্লাহ, বলদটা সত্যি প্রেমে পড়ে গেছে। অনেক হাঁটুতে হাত দিয়ে হাসতে লাগলো। আমি তো ভাবছিলাম মজা করছি, কিন্তু দেখি এ তো সত্যি স্বপ্ন দেখতে শুরু করেছে। মুন্না চোখের পানি মুছতে মুছতে বলল, এই দৃশ্যের জন্যই তো এতদিন অপেক্ষা করছিলাম। আজকের দিনটা ইতিহাস হয়ে থাকবে। তিনজনের হাসি চারদিকে ছড়িয়ে পড়ল। তাদের সঙ্গে যোগ দিল আরও অনেকে। কেউ মোবাইল বের করে ভিডিও করছে, কেউ আঙ্গুল তুলে দেখাচ্ছে, কেউ আবার ফিসফিস করে বলছে, এই যে গ্রামের ছেলে, সবচেয়ে সুন্দরী মেয়েকে প্রপোজ করতে গিয়েছিলে, ফলাফল দেখ। চারপাশের সেই হাসিগুলো যেন ধারালো ছুরির মতো বারবার আঘাত করতে লাগলো আব্রাহামের ভাঙা হৃদয়ে। দূরে দাঁড়িয়ে হৃদির চোখ ভিজে উঠেছে। সে বিশ্বাসই করতে পারছে না তার বুকের ভেতর মোচড় দিচ্ছে। আমি জানতাম এমন কিছু হবে। পাশে দাঁড়িয়ে আসিফ মুষ্টি শক্ত করে ফেলেছে। তার রাগ হচ্ছে, ভীষণ রাগ, কিন্তু কিছুই করার নেই, কারণ এই যুদ্ধটা আব্রাহামের নিজের। মৌ আবার এগিয়ে এলো, তার কণ্ঠে অহংকার ঝরে পড়ছে। তোর সঙ্গে রিলেশন করব আমি? এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সুন্দরী মেয়ে আমি, আর তুই? সে আব্রাহামের শার্টের দিকে আঙুল তুলল। নিজের গায়ের শার্টটা দেখেছিস? মনে হয় বাপদাদার আমলের। একটা শার্টে দুইজন ঢুকে যাবে এমন। চারপাশে আবার হাসির রোল উঠল। প্রতিটা হাসি যেন আব্রাহামের বুকের দেওয়ালে আঘাত করছে। তার সমস্ত স্বপ্ন, সমস্ত অনুভূতি, সমস্ত আশা এক এক করে ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। সে শুধু প্রত্যাখ্যান হয়নি, সে অপমানিত হয়েছে সবার সামনে, নিজের ভালোবাসা মানুষের হাতেই। মৌ শেষবারের মতো তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকালো। নিজের যোগ্যতা অনুযায়ী কাউকে খুঁজে নে, সবাই আকাশের চাঁদ ধরতে চায় না। কথাটা বলে সে ঘুরে দাঁড়ালো, চলে যেতে উদ্যত হলো। ঠিক তখনই আব্রাহামের ভেতরে যেন কিছু একটা বদলে গেল। তার চোখের কষ্ট ধীরে ধীরে অদৃশ্য হয়ে গেল। সেখানে জায়গা নিল এক অদ্ভুত স্থিরতা, এক ভয়ঙ্কর নীরবতা। সে ধীরে ধীরে মাথা তুলল, তার চোয়াল শক্ত হলো, মুষ্টি বন্ধ, কণ্ঠ শান্ত, কিন্তু সেই শান্ত কণ্ঠের ভেতরে যেন ঝড় লুকিয়ে আছে। মিস মেহরুন্নেসা মৌ, এতক্ষণ আপনি বলেছেন, এবার আমার কথা শুনবেন না? মৌ বিরক্ত হয়ে পিছনে তাকালো, তার ঠোঁটে এখনো তাচ্ছিল্যের হাসি। তোর কথা শোনার সময় নেই আমার। সে আবার হাঁটতে শুরু করলো, কিন্তু সে জানতো না পরের কয়েক মুহূর্তে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা অপেক্ষা করছে। কারণ কিছু মানুষকে অপমান করা যায়, ভাঙা যায় না। আর আব্রাহাম এই মাত্র ভেঙে পড়েনি, বরং তার ভেতরে অন্য কিছু জেগে উঠেছে। মৌ পিছনে ফিরে চলে যেতে উদ্যত হয়েছিল। তার ঠোঁটের কোণে তখনও বিজয়ের হাসি। চারপাশে শত শত শিক্ষার্থীর হাসির তামাশা যেন তার অহংকারকে আরও উস্কে দিচ্ছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটল এমন এক ঘটনা যা পরবর্তী বহু বছর ধরে এই বিশ্ববিদ্যালয়ের করিডোরে করিডোরে গল্প হয়ে ঘুরে বেড়াবে। আব্রাহাম নিজের হাতে ধরা গোলাপের পাপড়িগুলো চিরে বাতাসে ছুঁড়ে দিল। লাল পাপড়িগুলো উড়ে গিয়ে মৌয়ের মাথা ও কাঁধে ঝরে পড়ল। এরপর মুহূর্তের মধ্যেই দুজনের মধ্যে এক উত্তপ্ত সংঘর্ষময় পরিস্থিতি তৈরি হলো। ঘটনার এত দ্রুত ঘটছিল যে উপস্থিত হাজারো শিক্ষার্থীর কেউই ঠিক বুঝে উঠতে পারছিল না কি ঘটেছে। আব্রাহাম একটানে মৌয়ের হাত ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল। তারপর এক হাতে মৌয়ের কোমর চেপে ধরে আব্রাহাম হাতে তার চুলের মুঠি টেনে নিয়ে মৌয়ের ঠোঁটে ঠোঁট চেপে ধরল। মৌ স্থির হয়ে গেল, তার চোখ বিস্ময়ে বড় হয়ে উঠল। মনে হচ্ছিল পৃথিবী যেন হঠাৎ থমকে গেছে। দূরে দাঁড়িয়ে থাকা হৃদির মুখ থেকে অজান্তেই বেরিয়ে এলো, হায় আল্লাহ। তার চোখ যেন কোঠর থেকে বেরিয়ে আসতে চাইছে। পাশে দাঁড়িয়ে থাকা আসিফ হতভম্ব কণ্ঠে বলল, বাঘের বাচ্চা, এমন সাহস আমি জীবনে দেখি নাই। অনেকের ঠোঁট শুকিয়ে গেল। যে ছেলেটা কয়েক মিনিট আগেও সবচেয়ে বেশি হাসছিল, সে এখন 2 কদম পিছিয়ে গেছে। তার মুখ হা হয়ে আছে, মনে হচ্ছে সে নিজেই চোখকেই বিশ্বাস করতে পারছে না।
মিহির বুক দরপর করছে। সে কাপা কণ্ঠে বলল, না, এটা সত্যি না, আমি নিশ্চয়ই ভুল দেখছি। মুন্নার অবস্থা আরো ভয়ঙ্কর। তার চোখ রক্তবর্ণ হয়ে উঠেছে, শরীরে রাগ কাঁপছে, শরীর রাগে কাঁপছে। মনে হচ্ছে আরও এক মুহূর্তেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। আর পুরো বিশ্ববিদ্যালয়, পুরো ক্যাম্পাসে এমন নীরবতা নেমে এলো যেন কেউ সমস্ত শব্দ কেড়ে নিয়েছে। কয়েক সেকেন্ড আগেও যারা হাসছিল তারাও এখনও পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। কেউ কথা বলছে না, কেউ নড়ছে না, শুধু বিস্ময়, শুধু অবিশ্বাস। মৌয়ের বুক উঠানামা করছে। রাগ, অপমান, লজ্জা আর বিস্ময়ে তার মুখ লাল হয়ে গেছে। সে যেন বুঝতেই পারছে না ঘটনাটা সত্যিই ঘটছিল, সে যেন বুঝতেই পারছে না ঘটনাটা সত্যিই ঘটলো নাকি সে কোনো দুঃস্বপ্ন দেখেছে। যে ছেলেকে সে সবার সামনে অপমান করছিল সেই ছেলেই আজ পুরো খেলাটার মোড় ঘুরিয়ে দিল। প্রায় 4 মিনিট কিস করে মৌকে ছেড়ে দিল আব্রাহাম। এতেই তার মুখে বিজয়ের হাসি ফুটে উঠল। ঠিক তখনই মুন্না গর্জন তুলে আব্রাহামের দিকে ছুটে এলো। তুই শেষ, আজকে তোর শেষ দিন। কিন্তু পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠল। চারপাশের শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। মাটিতে পড়ে গিয়ে দাঁত চেপে মুন্না চিৎকার করে উঠল, আমার বাবা এই শহরের পুলিশ কমিশনার, তোর জীবন আমি শেষ করে দিব। আব্রাহামের চোখে তখন অদ্ভুত এক স্থিরতা। সে ঠান্ডা কণ্ঠে বলল, দেখা যাবে মুন্না। তারপর সে চারপাশে তাকালো। হাজারো শিক্ষার্থীর দিকে। তার কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল, সবাই শোনো রাখো, মৌকে কিস করেছে এর মানে তাকে আমি বুকিং দিয়েছি। আজ থেকে মৌ আমার, শুধু আমার। কেউ তার সাথে ঘষাঘষি বা ফ্লার্ট করতে চাও, আর যদি আমি দেখি তাহলে আমি তার অস্তিত্ব মুছে দেব। মার জুড়ে আবার নিস্তব্ধতা নেমে এলো। কারো সাহস হলো না একটি শব্দ উচ্চারণ করার। কথাগুলো শুনে মৌ আরো হতবাক হয়ে গেল, অনেক পিছিয়ে গেল। মিহির বুক কেঁপে উঠল, মুন্নার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। রিদি আসিফের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আসিফ ভাই, আমি যা দেখলাম আপনি কি সত্যিই সেটা দেখলেন? আসিফ ধীরে ধীরে মাথা নেড়ে বলল, হুম, কিন্তু আজ ইলহাম পুরো খেলাটা পাল্টে দিল। আব্রাহাম যখন চলে যেতে উদ্যত হলো তখন মৌ দাঁত চেপে বলল, আমি প্রয়োজনে একটা পঙ্গু মানুষকে বিয়ে করব, তবু তোকে না। আব্রাহাম থামলো, পেছনে ফিরে তাকালো। তার ঠোঁটে রহস্যময় এক হাসি ফুটে উঠল। দেখা যাবে। সে চলে যাওয়ার পর মৌ অনেকক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আর সে আব্রাহামকে অপমান করতে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত অপমানের ভার যেন সে পড়ে কিন্তু শেষ পর্যন্ত অপমানের ভার যেন সে কিন্তু শেষ পর্যন্ত অপমানের ভার যেন এসে পড়েছে তার নিজের কাঁধেই। চারপাশের ফিসফাস, মানুষের দৃষ্টি, বন্ধুদের সান্ত্বনা, সব কিছু তাকে আরও অস্থির করে তুলেছিল। বিকেলের দিকে অনেক, মিহি ও মুন্না অনেক কষ্টে তাকে শান্ত করলো। অবশেষে অনেক তাকে একটি সিএনজিতে তুলে দিল। ও নিঃশব্দে বসে রইল। তার মাথার ভেতর বারবার ঘুরপাক খাচ্ছে দিনের ঘটনাগুলো। সিএনজি শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে কিছুটা নির্জন এলাকায় পৌঁছাতেই হঠাৎ সামনে একটি কালো প্রাইভেট কার এসে পথ আটকে দাঁড়ালো। চালক ব্রেক কষল। মো চমকে উঠে সামনে তাকালো। গাড়ি থেকে মুখোশ পরা তিনজন লোক নেমে আসছে। তাদের চলাফেরায় ছিল অদ্ভুত শীতলতা, অদ্ভুত পরিকল্পনা। মৌয়ের বুকের ভেতর হঠাৎ অজানা আতঙ্ক জন্ম নিল। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই সবকিছু ঝাপসা হয়ে যেতে শুরু করলো। কয়েক মিনিট পর কালো গাড়িটি অজানা গন্তব্যের দিকে ছুটে চলল। আর মৌ, সে অজ্ঞান অবস্থায় প্রবেশ করলো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়ের দিকে। রাত তখন প্রায় 11টা। ড্রয়িং রুমে বসে খবর দেখছিল মাহবুব সাহেব। সেই সুযোগে সামিরা বেগম ঠোঁট বাঁকিয়ে বললেন, কই আপনার গুণধর কন্যা? এত রাত হয়ে গেল এখনো বাড়ি ফিরলো না। আমি কিছু বললেই আপনার গা জ্বলে। মাহবুব সাহেব শান্ত গলায় উত্তর দিলেন, মৌ আমাকে মেসেজ দিয়েছে আজ ওর বান্ধবী মিহির বাসায় থাকবে, তাই তিলকে তাল বানিও না। কথাটা শুনে সামিরা বেগমের মুখ মুহূর্তেই কালো হয়ে গেল। কিছু বলতে না পেরে তিনি চুপচাপ সরে গেলেন। অন্যদিকে গভীর রাত। ধীরে ধীরে চোখ খুলল মৌ। প্রথমে মনে হলো সে নিজের ঘরেই আছে, কিন্তু কয়েক সেকেন্ড পরেই বাস্তবতা তাকে বজ্রপাতের মতো আঘাত করলো। না, এটা তার ঘর নয়, এটা অচেনা একটি কক্ষ। একটি মৃদু আলো জ্বলছে, চারপাশ নিস্তব্ধ, ভয়ঙ্কর নিস্তব্ধ। হঠাৎই তার মনে পড়ে গেল দিনের শেষ স্মৃতিটুকু।
কালো শাড়ি, মুখোশধারী লোক, তারপর অন্ধকার। মুহূর্তে আতঙ্কে তার বুক কেঁপে উঠল। হঠাৎ মৌ খেয়াল করে দেখলো তার শরীরে কোনো কাপড় নেই। তার শরীর পুরোপুরি শিউরে ওঠে, শরীর থরথর করে কেঁপে ওঠে। তার বুঝতে বাকি রইল না তার সাথে কি হয়েছে। দু চোখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়তে লাগলো। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে সে বিড়বিড় করে বলল, আমি ভুল করেছি, অনেক অন্যায় করেছি, কিন্তু এমন পরিণতি তো প্রাপ্য ছিল না। ঠিক তখন দরজার ওপাশে পায়ের শব্দ ভেসে এলো। মৌ চমকে উঠল। পরক্ষণেই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আব্রাহাম। তাকে দেখে মৌয়ের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। ছি, তোমরা পুরুষ নও, পশু তোমরা। একজন অসহায় মেয়ের সুযোগ নিয়ে সারা রাত তাকে। মৌয়ের কণ্ঠ ভেঙে যাচ্ছিল, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আব্রাহামের মুখ কঠিন হয়ে গেল। সে গর্জে উঠল। চুপ, একদম চুপ। কক্ষের বাতাস পর্যন্ত যেন কেঁপে উঠল। অসহায়? তুমি অসহায়? যে মেয়ের সামনে পুরো বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা মাথা নিচু করে চলে, সে অসহায়? তুমি কখনো ভেবেছ তোমার অপমান আর অত্যাচার কতজন কষ্ট পেয়েছে? মৌ চুপ হয়ে গেল। তার কাছে কোনো উত্তর ছিল না। প্রথমবারের মতো তার সমস্ত সাহস, সমস্ত উদ্ধত আচরণ ভেঙে গুড়িয়ে যেতে লাগলো। আব্রাহাম টেবিলের ওপর রাখে একটি শাড়ি ও কিছু গহনার দিকে ইশারা করলো। রেডি হয়ে নাও, কিছুক্ষণের মধ্যে বিয়ে হবে আমাদের। মৌ অবিশ্বাসে তাকিয়ে রইল। বিয়ে? তার ঠোঁট কাঁপছিল। সে যেন বুঝতেই পারছিল না কি হচ্ছে। মনে মনে বলে উঠল, ছেলেরা মেয়েদের শরীর ভোগ করা শেষ হলেই তাকে ছুঁড়ে ফেলে দেয়, সেখানে ইলহাম বিয়ে করবে? মৌ চুপচাপ ওয়াশরুমে চলে যায় কাপড় নিয়ে। তখনই দরজা খুলে ভেতরে প্রবেশ করলো হৃদি ও আসিফ। আসিফ হাসতে হাসতে বলল, ইলহাম, ওই অবেলায় এমন জরুরি তলব কেন? হৃদিও কৌতূহলী চোখে তাকালো। হ্যাঁ, ব্যাপারটা কি? আব্রাহাম নির্বিকার গলায় বলল, আমি বিয়ে করছি। কথাটা শুনে দুজনেই থমকে গেল। কি বিয়ে? আব্রাহাম শান্তভাবে বলল। মেহেরুন্নেসা মৌকে। মুহূর্তে হৃদি আর আসিফের চোখ বিস্ফোরিত হয়ে গেল। তাদের মনে হলো তারা হয়তো ভুল শুনেছে। হৃদির ঠোঁট শুকিয়ে গেল। আসিফের নিঃশ্বাস ভারী হয়ে উঠল। কিছুক্ষণ পর দরজা দিয়ে বেরিয়ে এলো মৌ, বধূ সাজে। কিন্তু সেই সাজে কোনো আনন্দ ছিল না। ছিল শুধু কান্নার দাগ, ছিল ভাঙা মন, ছিল আতঙ্ক। হৃদিকে দেখেই মৌ ঝাঁপিয়ে পড়ে তাকে জড়িয়ে ধরল। তারপর শিশুর মতো হাউমাউ করে কেঁদে উঠল। হৃদি হতবাক। সে জীবনে কখনো মৌকে এভাবে কাঁদতে দেখেনি, কখনো এত অসহায়ও দেখেনি। মৌ হৃদিকে সবকিছু খুলে বলে তার সাথে গত রাতে কি হয়েছে সব কথা শোনার পর হৃদির বুক মোচড় দিয়ে উঠল। সে ধীরে ধীরে আব্রাহামের দিকে তাকালো। তার চোখে ছিল হতাশা, ছিল ক্ষোভ, কিন্তু আব্রাহাম তখনও পাথরের মতো দাঁড়িয়েছিল। মুখে কোনো আবেগ নেই, শুধু এক অদ্ভুত কঠোরতা। হৃদি দীর্ঘশ্বাস ফেলল। তারপর মৌয়ের কাঁধে হাত রেখে মনে মনে বলল, যা হওয়ার হয়ে গেছে, এখন সামনে কি আছে সেটা সবচেয়ে বড় প্রশ্ন। মৌ হৃদির দুই হাত শক্ত করে ধরে কাপা গলায় বলল, দোস্ত, আমি এই বিয়েটা করতে চাই না, তুই কিছু একটা কর প্লিজ, বিয়ের কথা কাউকে বলিস না। হৃদি দীর্ঘশ্বাস ফেলল। তার চোখে মায়া, কিন্তু বাস্তবতা নির্মম ছায়াও স্পষ্ট। মৌ, জীবনে কিছু ভুলের মূল্য দিতে হয়। তুই যা হারিয়েছিস সেটা আর ফিরে পাবি না। এখন সামনে কিভাবে দাঁড়াবি সেটা ভাব। মৌয়ের চোখ আবারও ভিজে উঠল, কিন্তু আর কোনো পথ খুঁজে পেল না। কিছুক্ষণ পর কাজীর সামনে বসে গেল তারা। সাক্ষী হিসেবে পাশে দাঁড়ালো হৃদি আর আসিফ। নিস্তব্ধ রাতের মধ্যে উচ্চারিত হলো কবুল শব্দ। একটি নতুন সম্পর্কের শুরু হলো, কিন্তু সেই সম্পর্কে আনন্দের চেয়ে প্রশ্ন ছিল বেশি। বিয়ে শেষ হওয়ার পর হৃদি মুচকি হেসে বলল, শোন, আগে তুই সিঙ্গেল ছিলি, এখন কিন্তু বিবাহিত মহিলা। চলাফেরা, আচরণ সব কিছুতেই একটু পরিবর্তন আনতে হবে। মৌ মুখ বাঁকিয়ে বলল। ঠিক তখনই আব্রাহামের পাশে দাঁড়িয়ে বলল, চিন্তা করো না মাই ডিয়ার ওয়াইফ। তার ঠোঁটের কোণে দুষ্টু হাসি। আমাদের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত কেউ কিছুই জানবে না। তারপর মৌয়ের দিকে তাকিয়ে বলল, আর একটা কথা, তুমি যা খুশি পড়তে পারো, শাড়ি, থ্রি পিস, যা ইচ্ছা, কিন্তু মাথায় হিসাব থাকবে। কথাটা শুনে মৌ বিরক্ত মুখে তাকালো। অন্যদিকে আসিফ আর হৃদি মুখ। ঠিক আছে, তোরা এখন যা, অনেক দেরি হয়েছে, আমরা আবার একটু রোমান্স করব। অন্যদিকে আসিফ আর হৃদি মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। আব্রাহাম আবার বলল। হৃদি আর আসিফ একে অপরের দিকে তাকালো, তারপর দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় হৃদির গাল লজ্জায় লাল হয়ে উঠেছিল।
ঘরে নেমে এলো নীরবতা। জানালার বাইরে সূর্যের আলো, ভেতরে অদ্ভুত অস্বস্তি। মৌ মুখ ঘুরিয়ে বলল, দেখো, বিয়ে হয়েছে মানে এই না যে সব কিছু তোমার ইচ্ছে মতো হবে। আব্রাহাম কিছুক্ষণ চুপ করে তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমি তোমাকে জোর করে কিছু করাতে চাই না। আমি শুধু চাই তুমি আমাকে একবার বুঝতে চেষ্টা করো। কথাটা শুনে মৌ অবাক হয়ে গেল। প্রথমবারের মতো সে আব্রাহামের চোখের দিকে তাকালো। সেখানে অহংকার ছিল না, ছিল এক ধরনের ক্লান্তি আর অদ্ভুত এক আন্তরিকতা। তাই মৌ চেয়েও আব্রাহামকে বাধা দিল না। কেন জানি নিজেকে আটকাতে পারছে না মৌ। দুজনে ডুবে যায় ভালোবাসার সাগরে। বিকেলে দুজন ফ্রেশ হলো। মৌ বলে উঠল, তুমি কিভাবে আমায় অজ্ঞান করে আমার ইচ্ছার বিরুদ্ধে ওসব করলে? আব্রাহাম বলে ওঠে, তোমার কাপড় খুলেছে কাছের মেয়ে, আর আমি তোমার সাথে কিছু করি নাই। শুধু তোমাকে ভয় দেখানোর জন্য এসব বলেছে। আমি তোমাকে ভালোবাসি, তোমার শরীর কেনা। কথাটা মৌয়ের অন্তরে স্পর্শ করে। তার খুব ভালো লাগে আব্রাহামের কথায়। পথে হাঁটতে হাঁটতে মৌ হঠাৎ প্রশ্ন করলো, একটা কথা বলো তো, এত কিছু করার দরকার কি ছিল? আব্রাহাম কিছুক্ষণ চুপ রইল, তারপর হালকা এসে বলল, তুমি হয়তো ভাবো আমি খুব খারাপ মানুষ, কিন্তু সত্যিটা হলো আমি তোমাকে তোমার বাহ্যিক রূপের জন্য পছন্দ করিনি। আমি তোমার ভেতরে মানুষটাকে খুঁজতে চেয়েছি। মৌ থমকে গেল, তার চোখে বিস্ময়। কারণ এই প্রথম কেউ তার সৌন্দর্যের বাইরে অন্য কিছু কথা বলেছে। মার্কেটে পৌঁছে আব্রাহাম বলল, চলো কিছু জিনিস কেনে। মৌ ভ্রু কুঁচকে বলল, কি কিনবে? তোমার জন্য। কিছুক্ষণ পর তারা কাপড়ের দোকানে ঢুকলো। আব্রাহাম কয়েকটা হিজাব দেখিয়ে বলল, এগুলো দেখো, পছন্দ হলে নাও। মৌ অবাক হয়ে তার দিকে তাকালো। তুমি এত গুরুত্ব দিচ্ছ কেন? আব্রাহাম মৃদু হেসে বলল, এগুলো দেখো, পছন্দ হলে নাও। কথাটা খুব সাধারণ ছিল, কিন্তু কেন জানি মৌয়ের বুকের ভেতর হালকা একটা কম্পন জাগলো। প্রথমবারের মতো সে অনুভব করলো এই সম্পর্কটা হয়তো শুধু জেদ, প্রতিশোধ বা দুর্ঘটনার ফল নয়। এর ভেতরে অন্য কোনো গল্পও লুকিয়ে আছে। মৌয়ের জীবনে গত কয়েকটা দিন যেন ঝড়ের মতো কেটে গেছে। এত দ্রুত সবকিছু বদলে যাবে কখনো কল্পনাও করেনি সে। মার্কেটের এক নামি শোরুমে দাঁড়িয়ে আব্রাহাম একের পর এক পোশাক বেছে নিচ্ছিল। অবশেষে সে 5টি শাড়ি, 5টি থ্রি পিস আর 10টি ভিন্ন রঙের হিজাব কিনে মৌয়ের হাতে তুলে দিল। ব্যাগগুলো দেখে মৌ অবাক হয়ে গেল। আব্রাহাম শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলল, মিসেস মৌ, আজ থেকে তুমি এগুলোই পরবে। আগের মতো জিন্স টপ নয়। আর ছেলেদের সঙ্গে অকারণে মেলামেশা, হাসাহাসি কিংবা ফ্লার্ট সব বন্ধ। কথাগুলো ছিল শাসনের, কিন্তু সেই শাসনের আড়ালে ছিল এক ধরনের দায়িত্ববোধ। মৌ কিছুক্ষণ আব্রাহামের দিকে তাকিয়ে রইল। অদ্ভুতভাবে তার খারাপ লাগলো না, বরং বুকের ভেতরের কোথাও একটা অচেনা অনুভূতি জন্ম নিল। এই প্রথম কেউ তাকে নিজের মানুষ ভেবে শাসন করছে। ধীরে ধীরে সে জিজ্ঞেস করলো, তুমি এত টাকা কোথায় পেলে? আব্রাহাম হালকা হাসলো। টিউশনে করে জমিয়েছে। মৌ বিশ্বাস করলো, কারণ সে জানতো না তার হাতে তুলে দেওয়া পোশাকগুলোর দাম সাধারণ মানুষের কয়েক মাসের আয়ের সমান। বিকেলের শেষে আলো তখন শহরের ওপর নরম ছায়া ফেলেছে। আব্রাহাম মৌকে তার বাড়ির সামনে নামিয়ে দিল। মৌ বাড়ির ভেতর চলে গেলেও দূর থেকে সবকিছু লক্ষ্য করছিল সামিরা বেগম। তার চোখে ঈর্ষাদের আগুন জ্বলে উঠল। মৌয়ের মুখের সেই প্রশান্তি, সেই লাজুক হাসি, সবকিছু যেন তার সহ্য হচ্ছিল না। ঠোঁট কামড়ে সে মনে মনে বলল, মৌ, তোর সুখ আমি বেশি দিন থাকতে দেব না। সেই রাতেই নতুন এক ষড়যন্ত্রের বীজ বপন করল সামিরা বেগম। পরের দিন সকাল, হালকা রোদ ছড়িয়ে পড়েছে চারদিকে। মৌ বাড়ি থেকে বের হতেই কিছু দূর দাঁড়িয়ে থাকা আব্রাহাম তাকে ডাক দিল। মৌ। কণ্ঠটা শুনেই অজান্তেই তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সে সামনে এগিয়ে যেতেই আব্রাহাম তাকে রিকশায় উঠিয়ে নিল। মৌ চারপাশে তাকিয়ে নিচু স্বরে বলল, আমি তোমার সঙ্গে বিশ্ববিদ্যালয়ে গেলে সবাই সন্দেহ করবে। আব্রাহাম এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটিয়ে বলল, কি সন্দেহ করবে? পুরো বিশ্ববিদ্যালয় তো জানে মৌ শুধু আমার। কথাটা শুনে মৌয়ের বুকের ভেতরটা কেমন যেন কেঁপে উঠল। এক সময় এই ছেলেটার কথা শুনলেই তার রাগ হতো, আর সেই একই কথা শুনে কেন যেন হৃদয়ের গভীরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলো। সে কিছু বলল না, শুধু মুখ ফিরিয়ে বাইরে তাকালো, কিন্তু তার গাল দুটো অকারণেই লাল হয়ে উঠেছিল। রিকশা ধীরে ধীরে বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে চলল, আর মৌ নিজের অজান্তেই ভাবতে লাগলো,
সত্যি কি সে বদলে যাচ্ছে? সত্যি কি সে তার পুরনো অহংকার, বেপরোয়া স্বভাব আর ভুলগুলো পেছনে ফেলে নতুন করে জীবন শুরু করতে পারবে? নাকি অতীতের ছায়া আবারও ফিরে এসে তার বর্তমানকে গ্রাস করবে? উত্তরটা সময়ই দেবে। তবে ঝড় এখনো থামেনি, বরং নতুন এক অধ্যায়ের সূচনা হতে চলেছে। রিকশাটা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে থামলো। প্রথমে নেমে এলো ইলহাম, তারপর ধীরে ধীরে রিকশা থেকে নামলো মৌ। দুজনে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভেতরে পা রাখতেই যেন পুরো ক্যাম্পাসের সময় এক মুহূর্তের জন্য থেমে গেল। দূরে দাঁড়িয়ে থাকা অনিক, মুন্না আর মিহির চোখ বিস্ফোরিত হয়ে উঠল। তিনজনেই একসঙ্গে নিজের চোখ কসলাতে শুরু করলো। মুন্না তো অবিশ্বাসের সুরে বলে উঠল, দোস্ত, আমরা কি ঠিক দেখেছি? অনেক গিলে ফেললো এক ঢোক লালা। আমারও তাই মনে হচ্ছে, নাকি আমিও স্বপ্ন দেখছি? তাদের বিস্ময়ের কারণ শুধু ইলহাম আর মৌকে একসঙ্গে দেখা নয়। আজকে মৌ যেন সম্পূর্ণ অন্য এক মানুষ। মাথায় পরিপাটি হিজাব, মার্জিত পোশাক, মুখে আগের সেই উদ্ধত ভাবের পরিবর্তে এক অদ্ভুত শান্ত সৌন্দর্য। মনে হচ্ছিল কয়েকদিনের মধ্যে কেউ যেন তাকে সম্পূর্ণ নতুন করে গড়ে তুলেছে। চারদিকে ফিসফাস শুরু হয়ে গেল। ওইটা কি মৌ? অসম্ভব! মৌ হিজাব পরে এসছে, আর ওর পাশে তো ইলাম। এরা একসঙ্গে এলো কিভাবে? মৌ তো এই ছেলেটাকে সবার সামনে অপমান করত। তাহলে কি সত্যি ওদের মধ্যে কিছু চলছে? মুহূর্তের মধ্যেই পুরো ক্যাম্পাসে গুঞ্জন ছড়িয়ে পড়ল। যেদিকে তাকানো যায় সেদিকেই শুধু বিস্মিত দৃষ্টি। কারো মুখ হা হয়ে গেছে, কেউ আবার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। ঠিক তখনই মিহি দৌড়ে এসে মৌকে জড়িয়ে ধরল। দোস্ত, তুই কাল আসলি না কেন? আর এই বলদের সঙ্গে তুই কি করছিস? মিহির কথা শেষ হতেই ইলহাম শান্ত গলায় বলে উঠল, আমি বলদ নাকি কি সেটা তোমার বান্ধবীর মধ্যেই জেনে গেছে। কথাটা শুনে অনেক, মুন্না আর মিহি যেন একেবারে স্তব্ধ হয়ে গেল। অনেক হত বুদ্ধির মতো বলল, দোস্ত, এসব কি বলছে? এর মাথা ঠিক আছে তো? মৌ এবার সবার দিকে তাকিয়ে শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, আমরা দুজন একে অপরের সঙ্গে সম্পর্কে আছি, তাই আজ থেকে ওকে নিয়ে তোরা কেউ আর কোনো বাজে মন্তব্য করবি না। একটা বাক্য, আর সেই একটি বাক্য যেন বজ্রপাত হয়ে আঘাত করলো চারজনের বুকে। মিহির ঠোঁট কাঁপছে, মুন্নার মুখ শুকিয়ে কাঠ, অনেকের চোখে বিস্ময়ের ছাপ। কেউ আর কোনো কথা বলতে পারল না। এরপর শুরু হলো তাদের অদ্ভুত এক গোপন সংসার। দিনের আলোয় তারা ছিল বিশ্ববিদ্যালয়ের সাধারণ দুই শিক্ষার্থী, আর ক্লাস শেষ হলেই মৌ চলে যেত ইলহামের বাসায়। সেখানে দুজন একসঙ্গে সময় কাটাতো। সন্ধ্যা 7টার দিকে আবার মৌ নিজের বাড়িতে ফিরে যেত। এভাবেই দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ কেটে যেতে লাগলো। স্বামী স্ত্রীর সেই গোপন সম্পর্কের মাঝে ধীরে ধীরে জন্ম নিল সত্যিকারের ভালোবাসা। যে মৌ একদিন ইলহামকে ঘৃণা করত, সেই মৌই আজ অজান্তে তার হাসিতে হাসে আর অভিমানে কাঁদে। ইলহামও তাকে বুক ভরা ভালোবাসায় আগলে রাখার চেষ্টা করত, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে ছিল এক ধরনের ভয়, মৌকে হারিয়ে ফেলার ভয়। আর সেই ভয় থেকেই জন্ম নিল অতিরিক্ত নিয়ন্ত্রণ, যেটা ধীরে ধীরে তাদের সম্পর্কের মধ্যে অদৃশ্য ফাটল তৈরি করতে শুরু করলো। একদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের এক নিরিবিলি কোণে মৌকে আলাদা করে দাঁড় করালো ইলহাম। তার কণ্ঠে ছিল চাপা রাগ। মৌ, তোমাকে কতবার বলেছে ছেলেদের সঙ্গে একটু কম মিশতে, কিন্তু তুমি আগের চেয়েও বেশি মিশছ। কাঁধে হাত রেখে কথা বলা, অকারণে হাসাহাসি, এসব আজ থেকে বন্ধ করবে। মৌ কয়েক মুহূর্ত চুপ করে রইল, তারপর গভীর দৃষ্টিতে ইলহামের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে জোর করে বিয়ে করেছো, সেটাও আমি মেনে নিয়েছি। তোমার পছন্দের পোশাক পরছি, তোমার কথা মতো চলছি, কিন্তু এখন যদি আমার স্বাধীনতাও কেড়ে নিতে চাও তাহলে সেটা আমি মেনে নিব না। কথাগুলো যেন আগুনে ঘি ঢেলে দিল। রাগে ইলহামের চোখ লাল হয়ে উঠল। এক মুহূর্তের জন্য সে হাত তুলল মৌকে থাপ্পড় মারবে, কিন্তু ঠিক পরের মুহূর্তেই নিজের হাত শক্ত করে মুঠো বানিয়ে নামিয়ে ফেলল। সে নিজেই থামিয়ে দিল। মৌ তিক্ত হেসে বলল, মেরে দাও। প্রতিটা মুহূর্ত তুমি আমার নিয়ন্ত্রণ করতে চাইছো। এভাবে একটা মানুষ বাঁচতে পারে না ইলহাম। ইলহাম আর একটি কথাও বলল না, চোয়াল শক্ত করে সেখান থেকে চলে গেল। মৌও বিপরীত দিকে হাঁটতে শুরু করলো। দুজনের মাঝখানে নেমে এলো এক অদৃশ্য নীরবতা। পরের দিন ইলহাম বিশ্ববিদ্যালয়ে এলো না। প্রথমে মৌ বিষয়টাকে গুরুত্ব দিল না, ভাবলো হয়তো কোনো কাজে ব্যস্ত। কিন্তু সময় যত গড়াতে লাগলো
ততই তার বুকের ভেতর অজানা অস্থিরতা জমতে লাগলো। বারবার চোখ যাচ্ছিল বিশ্ববিদ্যালয়ের গেটের দিকে। যদি এখন আসে, যদি আরেকবার দেখা হয়, কিন্তু না, ইলহাম আর এলো না। মৌ ফোন করলো, ফোন বন্ধ, আবার করলো, তবুও বন্ধ। প্রতিটি ব্যর্থ কলের সঙ্গে সঙ্গে তার বুকের ধুকপুকানি আরও বেড়ে গেল। শেষ পর্যন্ত আর নিজেকে সামলাতে পারল না। ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ছুটে গেল ইলহামের বাসায়। বাড়ির জানালার কাছে গিয়ে ভেতরে তাকাতেই তার বুকটা হাহাকার করে উঠল। ঘরের মেঝেতে এলোমেলো অবস্থায় পড়ে আছে ইলহাম। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মদের বোতল। চোখ দুটো বন্ধ, চুল এলোমেলো। মনে হচ্ছিল নিজের ভেতর সব যন্ত্রণা থেকে পালাতে গিয়ে সে নিজেকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। জানালার ওপাশে দাঁড়িয়ে মৌয়ের ঠোঁট কেঁপে উঠল। তার বুকের ভেতরটা হঠাৎ করেই মোচড় দিয়ে উঠল। সে আর নিজেকে সামলাতে পারল না। জানালার ওপাশে দাঁড়িয়ে মৌ আর নিজেকে ধরে রাখতে পারল না। অঝরে কান্না করতে করতে সে চিৎকার করে উঠল। ইলহাম, কোনো সাড়া নেই। সে আবার ডাকলো, ইলহাম, দরজাটা খোলো। একবার, দুইবার, তিনবার। অবশেষে মেঝেতে পড়ে থাকা ইলহাম কষ্ট করে চোখ খুলল। ঝাপসা দৃষ্টিতে জানালার বাইরে তাকাতেই দেখতে পেল মৌ দাঁড়িয়ে আছে। তার দুই চোখ বেয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়ছে। ক্লান্ত কণ্ঠে ইলহাম বলল, এখানে কেন এসছো? অযথা খেতো না, চলে যাও। মৌ মাথা নাড়িয়ে বলল, দরজা খুলবে, না হলে আমি এখানেই নিজের ক্ষতি করে বসবো। কথাটা শুনে যেন ইলহামের বুকের ভেতর বজ্রপাত হলো। মুহূর্তেই তার সমস্ত নেশা যেন উড়ে গেল। টলতে টলতে সে দরজার দিকে এগিয়ে গিয়ে খুলে দিল। দরজা খোলার সঙ্গে সঙ্গেই মৌ ভিতরে ঢুকে পড়ল। ইলহাম কাঁপা গলায় বলল, এমন কথা আর কখনো বলো না। এমনিতেই তোমাকে হারানোর ভয় আমাকে প্রতিদিন একটু একটু করে শেষ করে দিচ্ছে। মৌ চোখের জল মুছে তার দুই হাত নিজের হাতে নিয়ে বলল, ইলহাম, আমি শুধু তোমারই। যতদিন আমার নিঃশ্বাস চলবে ততদিন আমাদের মাঝখানে কাউকে আসতে দেব না। কথাগুলো শুনে ইলহামের বুকের জমে থাকা অভিমান যেন ধীরে ধীরে গলতে শুরু করলো। চারদিকে ছড়িয়ে থাকা খালি বোতলগুলো একে একে সরিয়ে ফেলল মৌ। অগোছালো ঘরটা পরিপাটি করে গুছিয়ে দিল। তারপর একটা কাগজে প্রয়োজনীয় জিনিস লিখে ইলহামের হাতে ধরিয়ে দিয়ে বলল, যাও বাজার করে নিয়ে এসো। ইলহাম কোনো প্রতিবাদ করলো না, নীরবে বেরিয়ে গেল। ফিরে এলে মৌ তাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে বলল। এরপর রান্নাঘরে ঢুকে নিজের হাতে রান্না করলো। সারা ঘরে ভেসে বেড়াতে লাগলো গরম ভাত আর রান্নার সুগন্ধ। অনেকদিন পর সেই বাড়িটায় যেন সংসারের উষ্ণতা ফিরে এলো। খেতে বসে ইলহাম মুগ্ধ চোখে মৌয়ের দিকে তাকিয়ে বলল, আজ এত যত্ন করছো, কিন্তু সন্ধ্যা হলে তো আবার চলে যাবে। মৌ হালকা এসে উত্তর দিল, যত্ন করা আমার দায়িত্ব, আর বাড়ির কথা ভেবো না। সেদিন যেমন তুমি আমার ফোন থেকে বাবাকে মেসেজ করেছিলে যে আমি মিহির বাসায় আছি, আজও ঠিক সেই কথাই জানিয়েছি। আজ রাতে কেউ খুঁজবে না আমায়। ইলহাম হেসে উঠল। বাহ, আমার বউ তো দেখি দিন দিন বেশ বুদ্ধিমতো হয়ে যাচ্ছে। মৌ মুখ বাঁকিয়ে বলল, শিখেছি কার কাছ থেকে জানো তো? দুজনেই হেসে উঠল। রাত গভীর হলো। জানালার বাইরে পূর্ণিমার চাঁদ নরম রূপালি আলো ছড়িয়ে দিয়েছে। জানালার বাইরে পূর্ণিমার চাঁদ নরম রূপালি আলো ছড়িয়ে দিয়েছে। বারান্দায় পাশাপাশি বসে আছে দুজন। হালকা বাতাসে মৌয়ের হিজাবের আঁচল দুলে উঠেছে। দীর্ঘ নীরবতার পর ইলহাম ধীরে বলল, জানো পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য কোনটা? মৌ তাকালো। কোনটা? এই যে তুমি আমার পাশে বসে আছো, আমার কাছে এর চেয়ে সুন্দর আর কিছু নেই। মৌ লজ্জায় মাথা নিচু করলো। তারপর খুব আস্তে নিজের মাথাটা ইলহামের কাঁধে রেখে দিল। সেই মুহূর্তে যেন কথার আর প্রয়োজন রইল না। দুজনেই শুধু চাঁদের আলোয় ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন বুনতে লাগলো। আস্তে আস্তে দুজন ডুবে যায় ভালোবাসার সাগরে। সুখের দিনগুলো বড় দ্রুতই কেটে যেতে লাগলো। মৌ আর ইলহাম যেন একে অপরকে চোখে হারাতো। তবু একটি বিষয় ইলহামের মনে কাটার মতো বিঁধে থাকতো। মৌ আগের চেয়ে অনেক বদলালেও তার কিছু বেপরোয়া অভ্যাস এখনো পুরোপুরি যায়নি। ইলহাম বারবার তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করত। মৌ শুনত, কিন্তু সবসময় মানতে পারত না। এভাবেই দেখতে দেখতে তাদের মাস্টার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়ে গেল। বিশ্ববিদ্যালয় ছাড়ার দিনও ঘনিয়ে এলো। একদিন ক্যাম্পাসে দাঁড়িয়ে অনেক মজা করতে করতে মৌয়ের কাঁধে হাত রাখলো। দূর থেকে দৃশ্যটা দেখেই ইলহামের ভেতরে রাগের বিস্ফোরিত হলো। সে দ্রুত এগিয়ে এসে অনেকের কলার ধরে এক ঝটকায় সরিয়ে দিল।
রাগে কাঁপতে কাঁপতে বলল। কি সাহস তোমার আমার ময়ূর গায়ে হাত দাও? কথা কাটাকাটির এক পর্যায়ে উত্তেজনা আরো বেড়ে গেল। ঠিক তখনই মৌ এগিয়ে এসে রাগের মাথায় ইলহামের গালে একটি চর বসিয়ে দিল। চারপাশ মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। ইলহাম গালে হাত দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে ছিল বিস্ময়, কষ্ট আর অবিশ্বাস। সে যেন ভাবতেই পারছিল না মৌ তাকে এভাবে আঘাত করবে। পুরো বিশ্ববিদ্যালয় হতবাক। মিহি আর মুন্না একে অপরের দিকে তাকিয়ে চাপা হাসি বিনিময় করল। মৌ কর্কশ গলায় বলল, এটা আমার বন্ধু, সে আমার সাথে কিভাবে কথা বলবে এটা আমার বিষয়। তুই রীতিমতো আমায় বন্দি করেছিস, তাই না? আর না। কিন্তু ইলহাম আর কোনো কথা বলল না। চুপচাপ সেখান থেকে চলে গেল। রাগ নয়, তার নীরবতাই যেন সবচেয়ে বেশি কষ্ট দিয়ে গেল মৌকে। কিছুক্ষণ পরেই মাথা ঠান্ডা হতেই নিজের ভুলটা স্পষ্ট বুঝতে পারল মৌ। বুকের ভেতর অপরাধ বোধ জমতে লাগলো। কাপা হাতে ফোন বের করে ইলহামকে কল করলো। ফোন বন্ধ। আবার করলো, তবুও বন্ধ। শেষ পর্যন্ত ছুটে গেল ইলহামের বাসায়, কিন্তু সেখানে গিয়েও তাকে পেল না। নিঃশব্দ ঘরের সামনে দাঁড়িয়ে মৌ ফিসফিস করে বলল, ইলহাম, আমি খুব বড় ভুল করেছি। চোখ বেয়ে নীরবে জল গড়িয়ে পড়ল। মনে মনে সে প্রতিজ্ঞা করল, আগামীকাল বিশ্ববিদ্যালয়ে ওকে দেখলেই প্রথম কাজ হবে ক্ষমা চাওয়া। যেভাবেই হোক আমি ওর অভিমান ভাঙাবো। পরের দিন সকাল। রাতের অশান্তির ছাপ এখনো মৌয়ের চোখে লেগে আছে। তবুও নিজেকে স্বাভাবিক দেখানোর ব্যর্থ চেষ্টা করে বাসা থেকে বেরিয়ে রিকশার অপেক্ষায় দাঁড়িয়ে রইল। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। মৌ। ঘুরে তাকাতেই আকাশকে দেখতে পেল। ঠোঁটে মৃদু হাসি টেনে আকাশ বলল, রিকশা পাচ্ছ না মনে হচ্ছে, চলো আমি পৌঁছে দিই। অনেকক্ষণ দাঁড়িয়েও রিকশা না পাওয়ায় অনিচ্ছা সত্ত্বেও মৌ বাইকে উঠে বসলো। পুরো পথ জুড়ে দুজনের মধ্যে তেমন কোনো কথা হলো না। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে এসে আকাশ হঠাৎ ব্রেক কষতেই ভারসাম্য হারিয়ে ফেলল মৌ। এক মুহূর্তের জন্য নিজের অজান্তেই সে দু হাত বাড়িয়ে আকাশকে শক্ত করে জড়িয়ে ধরল। কিন্তু সেই কয়েক সেকেন্ডেই কারো জীবনে ঝড় নামানোর জন্য যথেষ্ট ছিল। কিছুটা দূরে দাঁড়িয়ে সবকিছু নিজের চোখে দেখছিল আব্রাহাম। তার চোখের সামনে যেন পৃথিবীটা হঠাৎ থেমে গেল। মুহূর্তেই বুকের ভেতর জমে থাকা ঈর্ষা, অভিমান আর অবিশ্বাস একসঙ্গে দাবানলের মতো জ্বলে উঠল। মনে হলো কেউ যেন তার হৃদয়ে জ্বলন্ত আঙ্গার ছুড়ে দিয়েছে। আগুনে যেন ঘি পড়ল। এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকলো না সে। আজ বিশ্ববিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান। সবার মুখে হাসি, আনন্দ আর স্মৃতির রং, কিন্তু আব্রাহামের কাছে সব কিছু অর্থহীন লাগছিল। নিঃশব্দে অনুষ্ঠানস্থল ছেড়ে বিশ্ববিদ্যালয়ের পুকুর পাড়ে গিয়ে একা বসে পড়ল। চারপাশে নিস্তব্ধতা, শুধু বাতাসে দুলতে থাকা গাছের পাতা আর পানির ঢেউয়ের মৃদু শব্দ। সেই নীরবতার মাঝেই নিজের ভাঙা বিশ্বাসের শব্দ যেন বারবার কানে বাজছিল। এদিকে বিদায় অনুষ্ঠানে চারদিকে চোখ বুলিয়েও আব্রাহামকে দেখতে পেল না মৌ। তার বুকের ভেতর অজানা এক অস্থিরতা জন্ম নিল। সে প্রায় পুরো ক্যাম্পাস খুঁজে অবশেষে পুকুর পাড়ে এসে দেখতে পেল আব্রাহাম একা বসে আছে, কাঁধ ঝুঁকে আছে, চোখ দুটো শূন্য। মৌ ধীরে ধীরে এগিয়ে গেল। তারপর কোনো কথা না বলে পেছন থেকে দু হাত বাড়িয়ে আব্রাহামকে জড়িয়ে ধরল। মৃদু কণ্ঠে বলল, সরি জান, কালকের জন্যে। কিন্তু আব্রাহাম যেন আগুন হয়ে আছে। সে ঝটকা দিয়ে মৌকে নিজের কাছ থেকে সরিয়ে দিল। চোয়াল শক্ত করে রক্তিম চোখে তাকিয়ে বলল, আমাকে স্পর্শ করবি না, তোর চরিত্র ভালো না। বল, কটা পুরুষ লাগে তোর? কথাগুলো যেন বিষাক্ত তীর হয়ে বিঁধল মৌয়ের হৃদয়ে। পরক্ষণেই তার চোখে জ্বলে উঠল ক্রোধ। সে দাঁতে দাঁত চেপে বলল, চুপ, একদম চুপ মিস্টার ইলহাম। আর একটা বাজে কথা বলবে না। অনেক সহ্য করেছি আমি। আমার রূপ আছে তাই হাজারটা পুরুষ নিয়ে ঘুরবো, তোর কি তাতে? রাগের মাথায় কি বলছে মৌ তার নিজেরই আর হুঁশ ছিল না। কিন্তু কথাগুলো আব্রাহামের কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার ভেতরে জমে থাকা শেষ সংযমটুকু ভেঙে চুরমার হয়ে গেল। চোখে নেমে এলো রক্তিম অন্ধকার। পর মুহূর্তেই সে এগিয়ে এসে শক্ত হাতে মৌয়ের চুলের মুঠি চেপে ধরল। দুজনের চোখে চোখ, একজনের চোখে জ্বলন্ত ক্রোধ, আরেকজনের চোখে আহত অন্ধকার। চারপাশের বাতাসও যেন ভারী হয়ে উঠল। নীরব পুকুর পাড়ে আসন্ন ঝড়ের পূর্বাভাস স্পষ্ট হয়ে উঠল। আব্রাহামের চোখ দুটো তখন রক্তবর্ণ। নীরব পুকুর পাড়ে আসন্ন ঝড়ের পূর্বাভাস স্পষ্ট হয়ে উঠল। আব্রাহামের চোখ দুটো তখন রক্তবর্ণ।
ক্রোধ যেন তার সমস্ত বিবেক গ্রাস করে নিয়েছে। সে মৌয়ের চুলের মুঠি শক্ত করে চেপে ধরে একের পর এক ঘুষি বসিয়ে দিচ্ছে মৌয়ের মুখে। প্রতিটি আঘাতে কেঁপে উঠেছে মৌয়ের ক্ষীণ দেহটা। ঠোঁট ফেটে রক্ত ঝরছে, নাক বেয়ে গড়িয়ে পড়ছে উষ্ণ লাল ধারা। যন্ত্রণায় তার শরীর কাঁপছে, তবুও সে কোনো প্রতিবাদ করছে না। না নিজেকে বাঁচানোর চেষ্টা, না কোনো আর্তনাদ। শুধু নিঃশব্দে সবকিছু সহ্য করে যাচ্ছে, যেন এই কষ্টটুকু তার প্রাপ্য। হঠাৎ করে চারপাশের স্তব্ধতা ভেঙে ছুটে আসে হৃদিকা। আব্রাহাম ভাই। চিৎকার করে ওঠে সে, জোরে ধাক্কা দেয় আব্রাহামকে। অপ্রস্তুত হয়ে কয়েক পা পিছিয়ে যায় আব্রাহাম। হৃদিকা দ্রুত মৌকে নিজের বুকে আগলে নেয়। মেয়েটা রক্তাক্ত মুখ দেখে তার চোখ জলে ভরে ওঠে। আপনি কি পাগল হয়ে গেছেন? কেউ না জানলেও আমি জানি আপনারা স্বামী স্ত্রী। নিজের স্ত্রীকে কেউ এভাবে মারে? আর একটু হলে তো ও মরে যেত। রাগে ক্ষোভে হৃদিকার পুরো শরীর কাঁপছে, কিন্তু তার কথায় বিন্দুমাত্র পরিবর্তন হলো না আব্রাহামের মুখে। মৌ কষ্টে চোখ খুলল। তার ঠোঁটের কোণে রক্ত জমে আছে। ভাঙা কণ্ঠে সে ফিসফিস করে বলল, হৃদি, ওকে থামাস না। হৃদিকা বিস্ময়ে তাকালো। মৌ আবার বলল, মারতে দে, আমার মেরে ফেললেও শান্তি পাবে, আর আমিও ওর কাছ থেকে মুক্তি পাবো। কথাগুলো বলতে বলতে তার চোখ বেয়ে নীরব অশ্রু ঘুরিয়ে পড়ল। হৃদিকা অসহায়ের মতো দুজনের দিকে তাকালো, তারপর হতাশ গলায় বলল, তোদের দুজনকে আমি কোনোদিন বুঝতে পারলাম না। তোরা একে অপরকে ভালোবাসিস, অথচ সব সময় ভারত পাকিস্তানের মতো যুদ্ধ করে যাস কেন? মৌয়ের দৃষ্টি ধীরে ধীরে গিয়ে থামলো আব্রাহামের মুখে। সেই মুখ, যে মুখ একসময় তার সমস্ত পৃথিবী ছিল, আর সেই মুখটাই তার সবচেয়ে বড় যন্ত্রণা। ঠোঁট বাঁকিয়ে তিক্ত হেসে বলল, আমি ওকে ভালোবাসি না। এক মুহূর্ত থেমে চোখ বন্ধ করল সে। তারপর সমস্ত কষ্ট, অভিমান আর ভাঙাচোরা হৃদয় একত্র করে চিৎকার করে উঠল। আই হেট ইউ আব্রাহাম, আই হেট ইউ। মুহূর্তেই পরিবেশটা আরো ভারী হয়ে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয়, আব্রাহাম হেসে উঠল, একটা ভয়ঙ্কর বিদ্রুপাত্র হাসি। তার অট্ট হাসিতে যেন চারপাশের বাতাস পর্যন্ত কেঁপে উঠল। ধীরে ধীরে মৌয়ের সামনে এসে দাঁড়িয়ে সে নিচু স্বরে বলল, হেট করিস আমাকে? তার চোখে তখন ভয়ঙ্কর এক উন্মাদনা। শোনো ডাক, তুই বাঁচলে আমার সঙ্গে বাঁচবি, মরলে আমার সঙ্গে মরবি। মৌয়ের থুতনি শক্ত করে চেপে ধরল সে। আর তুই আমাকে হেট করিস? তুই আমাকে কি হেট করবি? আমি নিজে তোকে হেট করি। শেষ কথাটা বলে মৌকে ধাক্কা দিয়ে ছেড়ে দিল আব্রাহাম। তারপর আর এক পাও পিছনে না তাকিয়ে সেখান থেকে চলে গেল। মৌ নির্বাক হয়ে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথে, যেন নিজের প্রাণটাই চলে যেতে দেখছে। হৃদিকা ধীরে ধীরে মৌকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ নীরব থাকার পর নিচু গলায় বলল, মৌ, আর কত? মৌ কোনো উত্তর দিল না। হৃদিকা দীর্ঘ শ্বাস ফেলে বলল, তোরা গোপনে বিয়ে করেছিস, তোদের পরিবার জানে না, ভার্সিটির কেউ জানে না, এখনো সময় আছে। সে মৌয়ের মুখটা নিজের দিকে ঘুরিয়ে নিল। ডিভোর্স নিয়ে নে, সব শেষ করে দে, কেউ কিচ্ছু জানবে না। কথাটা শুনে মৌয়ের বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। ডিভোর্স শব্দটা যেন হাজারটা ধারালো ছুরির মতো তার হৃদয়ে আঘাত করল। কারণ পৃথিবীর সবাইকে সে হয়তো ছেড়ে থাকতে পারবে, কিন্তু আব্রাহামকে, যে মানুষটাকে সে ঘৃণা করার অভিনয় করে প্রতিদিন, সত্যি কি তাকে ছেড়ে বাঁচতে পারবে? মৌয়ের চোখ থেকে নিঃশব্দে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল, কিন্তু সেই প্রশ্নের উত্তর তার নিজের কাছেও নেই। হৃদির কাঁধে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল মৌ। কান্না জড়িত কণ্ঠে সে বলল, হৃদি, ওকে ডিভোর্স দেয়া আমার পক্ষে সম্ভব না। আমি ওর অভ্যাসে পরিণত হয়েছি, ও আমার প্রতিটা নিঃশ্বাসে মিশে গেছে। বলতো, কেউ কি নিজের নিঃশ্বাস ছাড়া বাঁচতে পারে? কথাগুলো বলতে বলতেই তার কণ্ঠ ভেঙে গেল। চোখের জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। হৃদি দীর্ঘ শ্বাস ফেলে মৌয়ের হাত দুটো নিজের হাতে নিল। মমতা ভরা কণ্ঠে বলল, তুই যখন আব্রাহাম ভাইকে এতটাই ভালোবাসিস, তখন তোকে ওর সঙ্গে বসে সব ভুল বোঝাবুঝি মিটিয়ে নিতে হবে। ভালোবাসা শুধু অধিকার নয়, একে অপরকে বোঝার নামও। মৌ কিছু বলতে গিয়েও পারল না। হঠাৎ তার চোখ ঝাপসা হয়ে এলো, মাথা ঘুরে উঠল। পর মুহূর্তেই নিতর হয়ে হৃদির বুকে ঢলে পড়ল সে। মৌ, মৌ!
আতঙ্কে চিৎকার করে উঠল রিধি। কোনো রকমে তাকে সামলে রাস্তার পাশ থেকে একটি সিএনজি থামিয়ে দ্রুত হাসপাতালের দিকে রওনা দিল। অন্যদিকে বাসার সামনে একা দাঁড়িয়ে ছিল আব্রাহাম। রাগের আগুন ধীরে ধীরে নিভে আসতেই চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো মৌয়ের রক্তাক্ত মুখ, কপাল বেয়ে গড়িয়ে পড়া রক্ত, ভিতর সমস্ত দুটি চোখ, অসহায় কণ্ঠ, সবকিছু যেন ছুরির ফলার মতো তার বুক বিদীর্ণ সবকিছু যেন ছুরির ফলার মতো তার বুক বিদীর্ণ করতে লাগলো। সে দুই হাতে নিজের মাথা চেপে ধরে বিড়বিড় করে বলল, এটা আমি কি করলাম? আমি আমি আমার মৌকে রক্তাক্ত করে দিলাম। অনুশোচনার আগুনে মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেল তার সমস্ত রাগ। সে দ্রুত ঘুরে দাঁড়ালো, মনে মনে ঠিক করলো এখনই মৌকে হাসপাতালে নিয়ে যাবে। ঠিক সেই মুহূর্তেই তার মোবাইলে ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মা। কাঁপা কাঁপা হাতে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এলো কান্না ভেজা কণ্ঠ। আব্রাহাম, বাবা তুই যত তাড়াতাড়ি পারিস প্লেনে করে ঢাকায় চলে আয়। তোর বাবা হঠাৎ হার্ট অ্যাটাক করেছে। মায়ের কথাগুলো যেন বজ্রপাত হয়ে আঘাত করল তার বুকে। মুহূর্তেই তার শরীর কেঁপে উঠল, মুখ ফ্যাকাশে হয়ে গেল, কাঁপা গলায় বলল, মা তুমি কেঁদো না, আমি এখনো রওনা হচ্ছি। ফোন কেটে দিয়েই একবার আকাশের দিকে তাকালো আব্রাহাম। একদিকে রক্তাক্ত মৌ, অন্যদিকে মৃত্যুর সঙ্গে লড়াই করা বাবা। জীবন যেন তাকে একই সঙ্গে দুই দিক থেকে ছিঁড়ে ফেলতে চাইছে। আর এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। অন্যদিকে সেদিনই নিজের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে এসেছিল সামিরা বেগম। ঠিক তখনই তার চোখে পড়ল রিধি তাড়াহুড়ো করে অচেতন ও রক্তাক্ত মৌকে নিয়ে হাসপাতালের ভেতরে ঢুকছে। সন্দেহের রেখা ফুটে উঠল তার চোখে। কৌতূহলবশত দূর থেকে নিঃশব্দে তাদের অনুসরণ করতে লাগলো সে। ডাক্তার দ্রুত মৌকে ভর্তি করে চিকিৎসা শুরু করলেন। কিছুক্ষণ পর কেবিন থেকে বেরিয়ে এসে তিনি রিধিকে ডেকে নিলেন। গম্ভীর কণ্ঠে বললেন, আপনি কি রোগীর আত্মীয়? জি, আমি ওর বন্ধু। ডাক্তার গম্ভীর শ্বাস ফেলে বললেন, একজন গর্ভবতী মহিলাকে কেউ এভাবে মারধর করে? ভাগ্য ভালো সময় মতো নিয়ে এসেছেন, নাহলে মা আর বাচ্চা দুজনেরই বড় ক্ষতি হতে পারত। আপাতত শিশুটির নিরাপদ আছে, তবে রোগীর সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে। গর্ভবতী শব্দটি শুনেই রিধি যেন বজ্রহত হয়ে গেল। তার চোখ বিস্ফোরিত হয়ে উঠল, ঠোঁট কাঁপতে লাগলো। সে যেন কিছুক্ষণের জন্য নিজের কান্নাকেই বিশ্বাস করতে পারছিল না। আর ঠিক তাদের পেছনে করিডোরে দাঁড়িয়ে সমস্ত কথোপকথন নিঃশব্দে শুনছিলেন সামিরা বেগম। ধীরে ধীরে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় শীতল হাসি। সেই হাসিতে মমতা ছিল না, ছিল কোনো গভীর ষড়যন্ত্রের নীরব ইঙ্গিত। হাসপাতালের করিডোরে পা রাখতেই আব্রাহামকে দেখে ছুটে এলেন মীরা খান। চোখ দুটি কান্নায় ফুলে লাল, মুখ জুড়ে আতঙ্কের ছাপ। ছেলেকে বুকে জড়িয়ে ধরে তিনি ভেঙে পড়লেন। আব্রাহাম, তোর নানা মির্জা বাহাদুরের জন্য আজ তোর বাবার এই অবস্থা। মায়ের কণ্ঠের অসহায়তা আব্রাহামের বুকের ভেতরটা কাঁপিয়ে দিল। তার চোখ ধীরে ধীরে রক্তিম হয়ে উঠল। চোয়াল শক্ত করে মুঠি বন্ধ করে সে গর্জে উঠল, কি করেছে মির্জা বাহাদুর? মীরা খান চোখের জল মুছতে মুছতে বললেন, আজ তোর বাবা চীনের একটি বড় কোম্পানির সঙ্গে কোটি টাকার প্রজেক্টের মিটিংয়ে গিয়েছিল। সেখানে হঠাৎ আমার বাবা কেন এমন করলো জানি না, সবার সামনে তোর বাবাকে অপমান করলো। তিনি কিছুক্ষণ থেমে আবার বললেন, শুধু অপমানই না, বিদেশি প্রতিনিধি আর ব্যবসায়ীদের সামনে তোর বাবাকে থাপ্পড় মেরে মিটিং থেকে বের করে দেয়। সেই অপমান, সেই লজ্জা সহ্য করতে না পেরে তোর বাবা হার্ট অ্যাটাক করে। কথাগুলো শেষ হতে না হতেই আব্রাহামের বুকের ভেতর যেন আগ্নেয়গিরির বিস্ফোরণ ঘটল। তার শিরা উপশিরায় রক্ত যেন আগুন হয়ে ছুটতে লাগলো। সে দাঁতে দাঁত চেপে আকাশের দিকে তাকিয়ে ধীর অথচ ভয়ঙ্কর কণ্ঠে বলল, আজ আমি শপথ করছি মা, আমার বাবার যে সম্মানের উপর আঘাত করা হয়েছে তার বিচার আমি করব। মির্জা বাহাদুরকে তার প্রতিটা অপমানের মূল্য দিতে হবে। তার চোখের আগুন দেখে মীরা খানও নিঃশব্দে কেঁপে উঠলেন। অন্যদিকে মাহবুব সাহেব অফিসের কাছে ঢাকায়। এই সুযোগটাকেই অস্ত্র বানালো সামিরা বেগম। বাড়ি ফিরে এসে একে একে আশেপাশের বাড়ির মহিলাদের জড়ো করলেন। মুখে কৃত্রিম দীর্ঘশ্বাস, অথচ চোখের গভীরে অদ্ভুত এক সন্তুষ্টির ছায়া। তিনি নিচু গলায় বললেন, শুনেছেন,
আমার সতীনের মেয়ে মৌ, সে নাকি মা হতে চলেছে। মুহূর্তেই চারদিকে গুঞ্জন ছড়িয়ে পড়ল। সামিরা বেগম আবার বললেন, বিশ্ববিদ্যালয়ে তো কত ছেলের সঙ্গে মিশত, এখন এই সন্তানের বাবাকে সে নিজেও জানে কিনা সন্দেহ। তাই ওই চরিত্রহীন বলতে পারে না তার সন্তানের বাবাকে। একটি বাক্য যেন আগুনের স্ফুলিঙ্গের হয়ে ছড়িয়ে পড়ল। চারপাশের কয়েকজন উত্তেজিত হয়ে উঠল। কেউ বলল, এমন ঘটনা যদি সত্যি হয় তাহলে এর বিচার হওয়া উচিত। আরেকজন বলল, আগে পুরো সত্যিটা জানা দরকার। সামিরা বেগমের ঠোঁটের কোণে তখনও সেই রহস্যময় হাসি লেগেই রইল। তিনি জানতেন একটি গুজব কখনো কখনো আগুনের চেয়েও দ্রুত ছড়ায়। হাসপাতাল। ধীরে ধীরে জ্ঞান ফিরল মৌয়ের। চোখ খুলতেই সামনে হৃদিকে দেখতে পেল। হৃদি মৃদু হেসে বলল, অবশেষে জ্ঞান ফিরলো। আমি প্রায় 2 ঘন্টা ধরে তোর জ্ঞান ফেরার অপেক্ষা করছি। আর কিছুক্ষণ পরে আমার লন্ডনের ফ্লাইট। মুহূর্তের মধ্যেই আগের সব ঘটনা মনে পড়ে গেল মৌয়ের। তার চোখ ভিজে উঠল। কাপা কণ্ঠে সে বলল, রিদি, আমার আব্রাহাম কোথায়? সে কি একবারও আসেনি? হৃদি ধীরে মাথা নাড়ল। না, কেউ আসেনি। তবে তোকে একটা জরুরি কথা বলার আছে। মৌ বিস্ফৃত চোখে তাকালো। কি কথা? হৃদি কিছুক্ষণ নীরব থেকে বলল, ডাক্তার বলেছেন তুই মা হতে চলেছিস। তুই এই বাচ্চা রাখবি নাকি অ্যাবর্শন করবি? এক মুহূর্তে যেন সময় থেমে গেল। মৌ নিথর হয়ে বসে রইল। তার কাঁপতে থাকা হাত ধীরে ধীরে নিজের পেটের উপর গিয়ে থামলো। চোখের কোণে জমে উঠল অদ্ভুত এক অনুভূতি, ভয়, বিস্ময় আর এক অজানা মাতৃত্বের স্পর্শ। এই প্রথম নিজেকে নারী মনে হচ্ছে মৌয়ের। কিন্তু পরক্ষণেই হৃদির পরের কথাটি তার কানে বাজল। এখন তোকে সিদ্ধান্ত নিতে হবে। তুই কি এই সন্তানকে রাখবি? মৌ মাথা তুলে তাকালো। তার চোখের জল হঠাৎই দৃঢ়তায় রূপ নিল। সে স্পষ্ট কণ্ঠে বলল, রিদি, আর একবারও আমার সন্তানকে নিয়ে এমন কথা বলবি না। তার কণ্ঠ কেঁপে উঠলেও সিদ্ধান্তে কোনো দ্বিধা ছিল না। ইলহাম আমার উপর যতই রাগ করুক, যত দূরেই চলে যাক, সে বারবার আমার কাছেই ফিরে আসবে এবং এসেছেও। এই সন্তান আমাদের দুজনের ভালোবাসার চিহ্ন। আমি ওকে পৃথিবীতে আনবো। হৃদিক কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে মৌয়ের মাথায় হাত রেখে বলল, আশা করি তোরা দুজন সব ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলতে পারবি। হাসপাতাল ছেড়ে ছাড়পত্র নেওয়ার পর সে একটি সিএনজি ডেকে মৌকে উঠিয়ে দিল। বিদায়ের আগে বলল, দোস্ত, আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। আমি লন্ডন চলে যাচ্ছি। তুই আব্রাহাম ভাইয়ের সঙ্গে কথা বলিস। ভুল বোঝাবুঝি যতই বড় হোক, সময় থাকতে মিটিয়ে ফেলাই ভালো। সিএনজিটি ধীরে ধীরে হাসপাতালের গেট ছেড়ে বেরিয়ে গেল। মৌ জানালার বাইরে তাকিয়ে রইল। এক হাত নিজের পেটের ওপর, অন্য হাতে শক্ত করে ধরে আছে নিজের অশ্রু। সে জানতো না সামনে কি অপেক্ষা করছে, তবে একটা বিষয় সে নিশ্চিত জানতো, এবার সে শুধু নিজের জন্য নয়, নিজের অনাগত সন্তানের জন্যও লড়বে, নিজেকে পরিবর্তন করবে। সামিরা বেগম খুব ভালো করেই জানতেন এই মুহূর্তে যদি তার ভাইয়ের ছেলে আকাশ এলাকায় থাকে তাহলে সব পরিকল্পনা ভেস্তে যেতে পারে। আকাশ হয়তো সবকিছু জেনেও মৌকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। তাই আগে ভাগেই নানা অজুহাতে নিজের ভাইকে বুঝিয়ে আকাশকে সিলেটে পাঠিয়ে দিয়েছেন তিনি। এদিকে হাসপাতালের কেবিনে ধীরে ধীরে জ্ঞান ফিরে এসেছে আমজাদ খানের। মুখটা ফ্যাকাশে, চোখে মুখে ক্লান্তির ছাপ। বিছানার পাশে বসে আছে আব্রাহাম আর মীরা খান। আমজাদ খান কাপা হাতে ছেলের হাত চেপে ধরে ধীর কণ্ঠে বললেন, আব্রাহাম, আমার কোম্পানিটা তোকে সামলাতে হবে। এই প্রতিষ্ঠানের প্রতিটি ইটের সঙ্গে আমার ঘাম আর কষ্ট মিশে আছে। আমার ভাই বোন যেন কোনোভাবেই এর দখল নিতে না পারে। বাবার চোখের দিকে তাকিয়ে দৃঢ় কণ্ঠে বলল আব্রাহাম, আপনি সুস্থ ওঠেন বাবা। আপনার স্বপ্নে আমি কখনো আঁচড় লাগতে দেব না। কথা শেষ হলেও আমজাদ খানের বুকের ভেতরের অজানা ভয়টা কাটল না। এত বড় ব্যবসার ভার আব্রাহাম কি সত্যিই সামলাতে পারবে? অন্যদিকে আমজাদ খানের বাড়িতে তখন গোপনে বসেছে আরেকটি বৈঠক। আজমল খান নিচু গলায় বলল, রিনা, সময় এসে গেছে। কয়েকদিনের মধ্যেই বাইয়ের কোম্পানির নিয়ন্ত্রণ আমাদের হাতে আনতে হবে। আমি আর তুই সিইও হব। আব্রাহামকে ছোট একটা পদ দিলেই হবে। ও এত বড় দায়িত্ব সামলাতে পারবে না।
রিনা খান ঠোঁটে রহস্যময় হাসি টেনে বললেন, একদম ঠিক বলেছ ভাইয়া, দেরি করলে সব হাতছাড়া হয়ে যাবে। হঠাৎ পাশ থেকে মায়েশা লাজুক কণ্ঠে বলল, ফুপি, আমি কিন্তু আব্রাহাম ভাইকে পছন্দ করি। রাহিও সঙ্গে সঙ্গে বলে উঠল,